হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক এবিটি টেস্ট পেপার 2024-25 এর অঙ্কের যে সেট নাম্বার 7 আছে, এটা 191 পেজ, উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট। এর 4 দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগের যে সেটগুলো আছে তার সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দেওয়া আছে। শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে বা আমার পেজটিকে ফলো করবে এবং লাইক করবে। তো এখানে আছে 4 এর নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 10টি। একে আছে x² - 2 + bx + 6 = 0 সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটির মান নির্ণয় করো। তাহলে প্রদত্ত সমীকরণটা প্রথমে লিখে নিতে হবে। প্রদত্ত সমীকরণটি হলো x² - 2 + bx + 6 = 0। এখানে বলা আছে যে একটি বীজ 2 হলে অপর বীজটি কত। তাহলে এটা 1 নম্বর নাম দিলাম। তাহলে মনে করি 1 নম্বর সমীকরণে অপর বীজটি আলফা। অপর বীজটি আলফা, সুতরাং বীজদ্বয়ের গুণফল, এখানে বীজদ্বয়ের যোগফল b/a অর্থাৎ 2 + b মানে মাইনাস b/a, তাহলে মাইনাস এখানে আছে, তাহলে 2 + b/1 হবে, কিন্তু এখানে b এর মান জানি না, সেই জন্য বীজদ্বয়ের গুণফল নেব না, বীজদ্বয়ের যোগফল নেব, বীজদ্বয়ের গুণফল c/a সেটা নেব। সুতরাং বীজদ্বয়ের গুণফল সমান 2 × আলফা সমান c/a। আমরা জানি যে আলফা বিটা সমান c/a আর আলফা প্লাস বিটা সমান মাইনাস b/a, তাহলে আমি এখানে এটা ব্যবহার করেছি। তাহলে বা আলফা সমান 6 আর 2 নিচে আসবে, তাহলে 2 কাটাকুটি করলে 3, এটা ইজ ইকুয়াল টু 3। অতএব অপর বীজটি হলো 3। দুই দিকে আছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে। তাহলে i সমান p/100, সরল সুদের যে সূত্র আছে সরল সুদ নির্ণয়ের, এই সূত্র ব্যবহার করে অঙ্কটা খুব সহজে হবে। তাহলে i/p/r কোনটির মান কত আছে সেটা প্রশ্ন থেকে আগে লিখে নিতে হবে। তাহলে এখানে i সমান p সমান r সমান এবং t সমান। তো বার্ষিক 5% সরল সুদের হারে অর্থাৎ r = 5% কত টাকায়, অর্থাৎ আসল সমান প্রশ্ন চিহ্ন মাসিক সুদ, এই সময় 1 মাস, অর্থাৎ বছরে প্রকাশ করলে 1 মাসকে বছরে প্রকাশ করলে 12 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 1/12 হলো। আর সুদ 1 টাকা আছে, এটা 1 টাকা, তাহলে এখানে আমাকে আসল বের করতে হবে। তাহলে লিখতে হবে, আমরা জানি যে i সমান p/100, এখান থেকে p এর মান বের করতে হবে, তাহলে বজ্র গুণ করবো, এখানে 1 আছে, 1 এর সাথে p/r গুণ, i এর সাথে 100 গুণ, তাহলে p/r সমান 100i বা p সমান 100i, নিচে r আসবে, বা p সমান 100 ইন্টু যেটা i আছে, i হলো 1 টাকা, 1 আর এর মান আছে এখানে 5, আর t এর মান 1/12
সমান 100 ইন্টু 1, এই 12 উপরে আসবে, 12 নিচে 5 ইন্টু 1, 5 20 100, আর 12 দুগুণে 24, অর্থাৎ 240। অতএব আসল সমান 240 টাকা। তিন কাছে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্তে এবি এবং এসি দুটি সমান যে বৃত্তের কেন্দ্র এবিসি ত্রিভুজের বাইরে অবস্থিত। এবি সমান এসি সমান 6 সেন্টিমিটার হলে বিসি জায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। তো প্রথমে একটা বৃত্ত এঁকে নিতে হবে। এটা বৃত্তের কেন্দ্র, আর এবি এসি যে কেন্দ্র বৃত্তের বাইরে অবস্থিত, তাহলে যে দুটো মোটামুটি এরকম হবে। এবি আর এসি দুটি যে হলো এবিসি ত্রিভুজের বাইরে বৃত্তের কেন্দ্র অবস্থিত, তাহলে এই ত্রিভুজটা কমপ্লিট হলো। এখন বৃত্তের কেন্দ্র ও এবি সমান এসি, এবি আর এসি সমান, এটা 6 সেন্টিমিটার বলা আছে, 6 সেন্টিমিটার। বিসি জায়ের দৈর্ঘ্য বের করতে হবে। আর বৃত্তের ব্যাসার্ধ এটা বলা আছে 5 সেন্টিমিটার। তাহলে প্রথমে ওসি যুক্ত করে নেব। তাহলে এওসি ত্রিভুজ এওসি এর, তাহলে প্রথম কি করব, এর ক্ষেত্রফল বের করে নেব। কেন কি, এই তার জন্য এই বাহুগুলো ব্যবহার করব। এখানে এটা দেওয়া আছে 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার হবে, কারণ এটাও বৃত্তের ব্যাসার্ধ, আর এই বাহুটা দেওয়া আছে 6 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজ ওএসি এর অর্ধপরিসীমা এস সমান 5 + 5 + 6, অর্থাৎ বাহুগুলোর যোগফল বাই 2 সেন্টিমিটার, সমান 5 × 5 10, 10 আর 6 16, 16কে যদি ভাগ করলে 8 সেন্টিমিটার। ক্ষেত্রফল সমান √s × s - a × s - b × s - c। তো এখানে অর্ধপরিসীমাকে s বলা হয়। এখন s 8 বেরিয়েছে, তাহলে 8 - a, অর্থাৎ প্রথম বাহু 5, 8 - 5, তারপরেরটা আছে 8 - 5, তারপরেরটা আছে 8 - 6, আর প্রথমে একটা s আছে, s এর মান 8। এটা হবে বর্গ সেমি, সমান স্কোয়ার রুট অফ, আমার বের করতে হবে এই বিসি এর মান। তো আমি এখান থেকে এই এতটুকু দৈর্ঘ্য আগে বের করে নেব, বের করে নিলে বিসি এর মান সেখান থেকে পাওয়া যাবে, কারণ এই পিসি এর ডাবল করলে আমরা বিসি পাবো। তাহলে এর ক্ষেত্রফল বের করব এইভাবে, তারপরে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা ব্যবহার করে আবার ক্ষেত্রফল বের করব, এই দুই ক্ষেত্রফল সমান হবে। তো প্রথমে এই অর্ধপরিসীমা দিয়ে ক্ষেত্রফল আমরা বের করছি। এখানে 8 হলো, ইন্টু এখানে 3, এখানে 3, আর এখানে 2 বর্গ সেমি, সমান 8 × 16, 3 × 48, 3 × 48, 144। আর আমরা জানি যে 12 × 12 144 হয়, সুতরাং এটা 12 বর্গ সেন্টিমিটার হলো। তাহলে আবার ত্রিভুজ এওসি এর ক্ষেত্রফল সমান 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা।
তাহলে এই ত্রিভুজের ওএ ভূমি এবং পিসি উচ্চতা, তাহলে ওএ 5 সেন্টিমিটার বলা আছে, পিসি এর মান বের করতে হবে। তাহলে সমান 1/2 ইন্টু ওএ ইন্টু পিসি সমান 1/2 ইন্টু ওএ এর মান দেওয়া আছে 5 আর পিসি এর মান বের করতে হবে বর্গ সেমি সমান 5 পিসি বাই 2 বর্গ সেমি। তাহলে এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল সমান হওয়ার কথা, তাহলে লিখতে হবে প্রশ্ন অনুসারে এটা সমান এটা। ফাইভ পিসি বাই 2 সমান 12, এখান থেকে পাই পিসি সমান 12 দুগুণে 24 আর এই 5 নিচে, তাহলে এটা 24 দুগুণে 48, একটা সংখ্যা রাখি দশমিক, তাহলে পিসি সমান 4.8 সেন্টিমিটার। এরপরে আছে চার দাগে আছে তিনটি, আচ্ছা তিনটি নিরেট ঘনক যাদের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য যথাক্রমে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, ঘনক তিনটি গলিয়ে একটি নতুন নিরেট গোলক প্রস্তুত করা হলো। নতুন নিরেট ঘনক যাদের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য দেওয়া আছে, ঘনক তিনটি গলিয়ে একটি নতুন গোলক প্রস্তুত করা হলো। নতুন ঘনকের একটি ধারের দৈর্ঘ্য কত হবে? এটা গোলক নয়, এখানে ঘনক হবে। তাহলে প্রথমে ছোট ঘনক তিনটির মোট ঘনফল বের করে নিতে হবে। ছোট ঘনক তিনটির মোট ঘনফল বা আয়তন সমান, তাহলে 3 আছে 3 সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্য, তাহলে 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব, কারণ ঘনকের ঘনফল আমরা জানি বাহু কিউব, এটা হবে ঘন সেমি সমান 3 3 9 3 9 27, 4 4 16 4 16 64, 5 5 25, 5 25 125 ঘন সেমি। তাহলে 125 তার সাথে যোগ করতে হবে 64, তার সাথে 27, 7 5 12 আছে 16 6 হাতে 1 13, 13 আছে 19 19, এখানে হলো 21, তাহলে এটা সমান 216 ঘন সেমি। এবার যে বড় ঘনক তৈরি করা হবে তার বাহুর দৈর্ঘ্য জানা নেই, বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে বড় ঘনকটির বা নতুন ঘনকটির বাহুর দৈর্ঘ্য x সেন্টিমিটার হলে ঘনফল x কিউব, আর এই ঘনফলটা এই তিনটের মোট ঘনফলের সাথে সমান হবে। তো আমরা জানি যে 6 কিউব হলে সেটা 216 হয়, 6 ইন্টু 6 ইন্টু 6 সমান 6 ছক 36 ইন্টু 6 সমান 6 ছক 36 এর 6 হাতে 3, 318 আর 3 21, তাহলে এটা 6 কিউব। তো এখান থেকে বলা যায় বা x ইজ ইকুয়াল টু 6। অতএব প্রশ্ন ছিল নতুন নতুন ঘনকের একটি ধারের দৈর্ঘ্য কত? নতুন ঘনকের একটি ধারের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। পাঁচের দিকে আছে x 12 y 27 ক্রমিক সমানুপাতি হলে x ও y এর ধনাত্মক মান নির্ণয় করো। x, 12
কমা ওয়াই কমা 27 ক্রমিক সমানুপাতি বলা আছে। তাহলে যখন ক্রমিক সমানুপাতি, তো প্রথম তিনটে সংখ্যা নিয়ে একটা সমানুপাত গঠন করা যায়। তাহলে অতএব x বাই 12 সমান 12 বাই ওয়াই, এটা লেখা যায়। বা শেষের তিনটে সংখ্যা নিয়ে একটা সমানুপাত তৈরি করা যায়, 12 বাই ওয়াই সমান ওয়াই বাই 27। তাহলে এটাও আমরা ব্যবহার করতে পারি এক্স আর ওয়াই এর মান বের করার জন্য, এটাও ব্যবহার করতে পারি এক্স আর ওয়াই এর মান বের করার জন্য। তো এখানে যদি বজ্রগুণ করা হয় ওয়াই আর ওয়াই, ওয়াই স্কোয়ার, আর 12 এবং 27 গুণ করলে 12 ইন্টু 27 হিসেবে এটা রাখবো। তাহলে এখান থেকে পাই ওয়াই সমান স্কোয়ার তুলে দিলাম, বা বাঁ দিকটাকে বর্গমূল করলাম, তাহলে ডান দিকটাকেও বর্গমূল করতে হবে। এখানে আছে 12 ইন্টু 27। তো যদি উৎপাদকে ভেঙে লেখা হয় 12 জায়গাতে 2 ইন্টু 2 ইন্টু 3 হয়ে গেল 12, আর 27 জায়গাতে 3 ইন্টু 3 ইন্টু 3। তাহলে দুটো 2 এর জন্য একটা 2 বাইরে আসবে রুটের, এই দুটো 3 এর জন্য একটা 3 বাইরে আসবে, এই দুটো 3 এর জন্য আর একটা 3 বাইরে আসবে। 3 থেকে 9, 9 দুগুণ 18, ওয়াই এর মান বেরিয়েছে 18। তাহলে এখানে ধনাত্মক মান প্লাস মাইনাস দেব, কেবল প্লাস চিহ্ন নেব। এখানে প্রশ্ন বলা ছিল ধনাত্মক মান, সেই জন্য এখানে প্লাস মাইনাস চিহ্নটা দিলাম না। আচ্ছা, এবার যদি এটা ব্যবহার করা হয় যে x বাই 12 সমান 12 বাই ওয়াই, এখন ওয়াই এর মান তো 18, সুতরাং আমরা লিখতে পারি x বাই 12 সমান 12 বাই 18। বজ্রগুণ করলে পাই 18x, 18x সমান 12 বারং 144। তো আমি 12 ইন্টু 12 হিসেবে রাখি, কাটাকুটিতে সুবিধা হবে। তাহলে x সমান 12 ইন্টু 12, আর তার নিচে আসবে 18। তাহলে যদি 3 দিয়ে কাটাকুটি করি, 3 4 12, 3 6 18, আবার যদি 3 দিয়ে কাটাকুটি করি, বা 3 দিয়ে দরকার নেই, আমি 6 দিয়ে কাটছি, 6 কে 6, 6 দুগুণ 12, তাহলে উপরে আছে 4 দুগুণ 8। তাহলে কি হলো, তাহলে আমি পেলাম অতএব x সমান 8 ও y সমান 18। এরপর 6 দিকে আছে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হারে সুদে কিছু টাকা n বছরে, কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে। এখানে চক্রবৃদ্ধি সুদ বলা আছে, n বছরে যদি দ্বিগুণ হয় কত বছরে 4 গুণ হবে। তো আমি ধরে নেব এখানে যে m বছরে 4 গুণ হবে, এটা ধরে নেব। তাহলে মনে করি m বছরে 4 গুণ হবে। মনে করলাম m বছরে 4 গুণ হবে। তাহলে দ্বিগুণ হওয়ার ক্ষেত্রে যদি আসল p টাকা, সুদের হার r% হয়, তবে যদি আসল p টাকা ও সুদের হার r% হয় তবে, আচ্ছা আমরা লিখি এ, এটা সমূল চক্রবৃদ্ধি, এটা দ্বিগুণ হওয়ার কথা বলা আছে। তাহলে আসল যেহেতু p টাকা ছিল, দ্বিগুণ হলে p টাকা হয়ে যাবে 2p টাকা, a সমান 2p। আর a সমান আমরা জানি p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n, কারণ n বছরে দ্বিগুণ হবে। তাহলে সম্পর্কটা এরকম। এখন pp উভয় দিক দিয়ে কেটে দিলাম, তাহলে পাচ্ছি কি 2 সমান 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। তাহলে 1 প্লাস r বাই 100 এর মান যদি আমরা এইটার সময় লিখতে চাই, তাহলে 2 এর পাওয়ারে nটা আসবে অন্যভাবে, ওটা 1/n আসবে। আচ্ছা, এটা হলো দ্বিগুণের ক্ষেত্রে, এটা দ্বিগুণের ক্ষেত্রে। এবার আসি 4 গুণের ক্ষেত্রে। তাহলে সুদে আসলে যদি 4 গুণ হয়, তাহলে
এ সমান এবার হবে 4p, সেটা হবে p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার m। আগে দিয়েছিলাম n, এখন দিয়েছি m। তো এখান থেকে বলা যাবে পিপি কেটে যাচ্ছে উভয় দিকে, তাহলে 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার m সমান 4, আর এই পাওয়ারে এমটা নয়, 4 m এর পাওয়ারে আসলে এটা m, 4 এর পাওয়ারে m আসলে এটা 1/m হবে। তাহলে এখানে পাচ্ছি 1 প্লাস r/100 এটা সমান এটা, আর এখানে পাচ্ছি 1 প্লাস r/100 সমান এটা। তাহলে যেহেতু দুটোই 1 প্লাস r/100 এর সমান, তাহলে অতএব বলতে পারি 2 টু দি পাওয়ার 1/n সমান 4 টু দি পাওয়ার 1/m। আর 4 টু দি পাওয়ার 1/mটাকে আমরা লিখতে পারি 4 অর্থাৎ 2 এর স্কোয়ার, তারপরে 1/m, বা 2 টু দি পাওয়ার 1/n সমান 2 টু দি পাওয়ার m। এই 2 আর 1 গুণ করতে হবে, 2 কে 2/m। উভয় পক্ষকে তুলনা করলে পাই যে 1/n সমান 2/m। এখন আমাকে m এর মান বের করতে হবে, তো বজ্র গুণ করলে পাবো 1 আর m গুণ করলে m হয়, 2 আর n গুণ করলে এটা 2n হয়। তাহলে উত্তর হবে 2n বছর। অতএব 2n বছরে 4 গুণ হবে। এরপরে 7 দাগে আছে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেন্টিমিটার এবং বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেমি হলে চোঙটির আয়তন নির্ণয় করো। তাহলে এখানে যেটা দেওয়া নেই, চোঙের ব্যাসার্ধ দেওয়া নেই, তাহলে উচ্চতা এবং এই বক্রতলের ক্ষেত্রফল ব্যবহার করে আমাকে চোঙের ব্যাসার্ধ বের করে নিতে হবে। তাহলে এখানে প্রথম ব্যাসার্ধ ধরে নিই, যে মনে করি চোঙটির ব্যাসার্ধ, মনে করি লম্ববৃত্তাকার চোঙটির ব্যাসার্ধ আর, এখানে ব্যাসার্ধ r সেন্টিমিটার ধরবো। আচ্ছা, উচ্চতা দেওয়া আছে, উচ্চতাকে h লিখছি, এটা দেওয়া আছে 14 সেন্টিমিটার, 14 সেন্টিমিটার। অতএব বক্রতলের ক্ষেত্রফল সমান 2 π/h সমান 2 ইন্টু পাই এর মান 22/7 ইন্টু r এর মান r ইন্টু h এর মান 14। এখানে লিখব বর্গ সেমি। 7 কাটলাম, 14 কাটলাম 2, তাহলে 2 দুগুণ 4, 4/88 আর 88 বর্গ সেমি। তো প্রশ্নে বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেমি বলা ছিল, তাহলে লিখতে হবে প্রশ্ন অনুসারে 88 r ইজ ইকুয়াল টু 264। এখান থেকে বলা যায় r সমান 264, তার নিচে 88 আসবে, কাটাকুটি 2 দিয়ে করি, এখানে হবে 44, এখানে 2 দিয়ে করলে হাফ হয়ে যাবে 1, 6 এর হাফ 3, এখানে 2, 132। তারপরে যদি আবার 2 দিয়ে কাটা হয়, বা দরকার নেই 11 দিয়ে কাটছি, 4 এবং 40, এটা 11 দিয়ে কাটলে 11 1 11, 11 দুগুণ 22, এটা আসছে, অর্থাৎ এখানে 22 হল, 12 হলো, আর 12 এবং 4 কাটলে 3 4 12। তাহলে পেলাম বা r ইজ ইকুয়াল টু এই 3। তাহলে r পেয়ে গেলাম 3, ব্যাসার্ধ 3 পেয়েছি, আর উচ্চতা ছিল 14 সেন্টিমিটার। তাহলে এখন চোঙটির আয়তন খুব সহজে নির্ণয় করা যাবে। চোঙটির আয়তন
আয়তনের সূত্র পাই আর স্কোয়ার এইচ সমান পায়ের জায়গাতে 22/7 বসাই, আর স্কোয়ার অর্থাৎ এই 3 স্কোয়ার ইন্টু এইচ অর্থাৎ এখানে আছে 14 ঘন সেমি। 7 এবং 14 কেটে দিলাম 2, তাহলে এখানে পাবো 3 3 9 আর 22 2 44। 4 নং 36 6 হাতে 3, 4 নং 36 37 38 39 3 9, তাহলে 396 ঘন সেমি। তাহলে এটা পেলাম চোঙের আয়তন। এরপরে 4 8, 4 8 আছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল S, আয়তন V এবং এই V হলে s³/v² এর মান নির্ণয় করো পায়ের মান না বসিয়ে। তাহলে এখানে যেহেতু একটা গোলক বলা আছে, গোলকের ব্যাসার্ধ ধরে নিতে হবে। মনে করি গোলকটির ব্যাসার্ধ সমান r একক। আচ্ছা, তাহলে S বক্রতলের ক্ষেত্রফল, এটা 4 πr² বর্গ একক, ও V সমান 4/3 πr³ ঘন একক। তাহলে বক্রতলের ক্ষেত্রফল লিখে দিলাম, আয়তন লিখে দিলাম। এখন s³/v² এর মান বের করতে হবে। তাহলে 4 πr² এটা s এর মান, এর কিউব করে দিলাম, আর 4/3 πr³ এটা v এর মান, এর স্কোয়ার করে দিলাম। তাহলে 3 অর্থাৎ 4 3খানা 4 পরপর গুণ করলে 4 4 ষোলো, 4 ষোলো 64 পাই আছে। তাহলে পায়ের ঘন π³ r² তার ঘন r⁶। নিচে 4 এর স্কোয়ার 4 4 16, 3 এর স্কোয়ার 3 3 9, পায়ের স্কোয়ার এটা হবে π² এবং r³ স্কোয়ার 3 2 6, r³ কেটে দিলাম, তারপরে π² এবং π³ কাটলে একটা পাই থাকবে। তাহলে পেলাম উপরে 64 পাই, আর এই যে 9 আছে এটা উপরে যাবে। এখন নিচে থাকবে কেবল 16 এবং 64 কাটলে 4 16 64, তাহলে 4 নং 36 পাই। তাহলে উত্তর আসবে বা উত্তর হবে 4 নং 36, উত্তর হবে 36 পাই। তারপরে আছে 9 দাগ। 9 দাগে আছে x সমানুপাতি y, y সমানুপাতি z এবং z সমানুপাতি x হলে দেখাও অশূন্য ভেদধ্রুবক তিনটির গুণফল 1 হবে। তাহলে এখানে অশূন্য ভেদধ্রুবক তিনটি দেওয়া নেই, অশূন্য ভেদধ্রুবক তিনটি ধরে নেব k, l এবং m। মনে করি অশূন্য ভেদধ্রুবক তিনটি k, l ও m, এই তিনটি ধরলাম। তাহলে যেটা দেওয়া আছে প্রদত্ত x সমানুপাতি y, এখান থেকে বলা যাবে x সমান ky, বা এখান থেকে বলা যাবে k সমান x আর y x এর নিচে আসবে, তাহলে x/y। তারপর আছে y সমানুপাতি z, বা y সমান lz, বা l সমান y/z, ও z সমানুপাতি x আছে, বা z সমান klm mx, বা এখান থেকে বলা যাবে m সমান z এর নিচে x আসবে z/x।
এখন ভেদ ধ্রুবক তিনটির গুণফল এক কিনা সেটা দেখা যাক। তাহলে কে, অতএব কে ইন্টু এল ইন্টু এম সমান কে এর মান বসালাম এক্স বাই ওয়াই, এল এর মান আছে ওয়াই বাই জেড, আর এম এর মান আছে জেড বাই এক্স। এক্স এক্স ওপর নিচে কেটে দিলাম, ওয়াই ওয়াই কেটে দিলাম, আর জেড জেড কেটে দিলাম। এটা ইজ ইকুয়াল টু 1। অতএব কে এল এম ইজ ইকুয়াল টু 1। তার মানে কি হলো, ভেদ ধ্রুবক তিনটির গুণফল সমান 1। এটা দেখাতে বলা ছিল প্রশ্নে, তাই লিখতে হবে প্রমাণিত। এরপরে আছে 4-এর 10। 10 দাগে আছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। শঙ্কুটি উচ্চতা ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো। তাহলে এখানে বক্রতলের ক্ষেত্রফল বের করতে হবে, ভূমির ক্ষেত্রফল বের করতে হবে। আমরা জানি যে শঙ্কুর ভূমি বৃত্তাকার হয়, তো এখানে সেই জন্য শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, উচ্চতা এবং তির্যক উচ্চতা ধরে নেব। উচ্চতা দরকার নেই, উচ্চতা ধরতে হবে। তাহলে মনে করি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ আর একক, উচ্চতা এইচ একক ও তির্যক উচ্চতা এল একক। তাহলে অতএব ভূমির ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার বর্গ একক, আর পার্শ্বতলের ক্ষেত্রফল প্রশ্নে বলা আছে কি যে এখানে পার্শ্বতলের ক্ষেত্রফলই বলা আছে। পার্শ্বতলের ক্ষেত্রফল সমান পাই আর এল বর্গ একক। এখন এই ভূমির ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ, তাহলে এটা এর 5 গুণ। প্রশ্ন অনুসারে পাই আর এল, এটা এই যে পাই আর স্কয়ার আছে তার √5 গুণ। এখান থেকে উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত বের করতে পারতে তোমাকে এইচ বাই আর এর মান বের করতে হবে, বা এইচ ইজ টু আর এটা বের করতে হবে। তো এখান থেকে এল সমান লিখে দিই, এল সমান √5 পাই আর স্কোয়ার, আর নিচে আসবে পাই আর। পাই পাই কেটে দিলাম, আর এবং আর কেটে দিলাম, তাহলে সমান √5 আর। এখন এই উচ্চতা আনার জন্য আমরা জানি যে উভয় পক্ষকে বর্গ করি, তাহলে এল স্কোয়ার সমান √5 আর তার হোল স্কোয়ার। তাহলে √5 এর বর্গ করলে 5 হয়, আর আর এর বর্গ করলে আর স্কোয়ার, 5 আর স্কোয়ার। তাহলে আবার আমরা জানি যে শঙ্কুর, এটা যদি শঙ্কু হয় তার উচ্চতা, তির্যক উচ্চতা আর ব্যাসার্ধ সমকোণী ত্রিভুজের 3টি বাহু, তাহলে সেক্ষেত্রে এই যে এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাহলে এল স্কোয়ারের জায়গাতে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার লিখতে হবে সমান 5 আর স্কোয়ার, বা এইচ স্কোয়ার সমান পেলাম 5 আর স্কোয়ার, এই আর স্কোয়ার সমান চিহ্ন ডান দিকে নিয়ে গেলে মাইনাস আর স্কোয়ার, 5খানা আর স্কোয়ার থেকে 1খানা আর স্কোয়ার বিয়োগ করলে 4খানা আর স্কোয়ার পাই। তো এটা সমান
2r তার হোল স্কয়ার। তাহলে কি পেলাম, h স্কয়ার সমান 2r তার হোল স্কয়ার আছে। তাহলে এখান থেকে বলা যাবে বা h ইজ ইকুয়াল টু 2r। এখন আমাকে h বাই r আনতে হবে। তাহলে এখানে h আছে অলরেডি, তাহলে h বাই r আনতে গেলে এই h কে r দিয়ে ভাগ করছি, ডান দিকটাকেও তাই r দিয়ে ভাগ করতে হবে। ডান দিকটাকে r দিয়ে ভাগ করলাম, আর কেটে গেল। তো এখান থেকে পাচ্ছি h বাই r সমান 2, আর নিচে কোনো সংখ্যা নেই অর্থাৎ 1 লেখা যায়। তাহলে অতএব h is to r is equal to 2:1। তাহলে উচ্চতা ব্যাসার্ধের অনুপাত 2:1। অতএব শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত 2:1। এরপরে 11 দাগ। 11 দাগে আছে sec 5 থিটা ইজ ইকুয়াল টু cosec থিটা প্লাস 36 ডিগ্রি এবং 5 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে থিটা এর মান নির্ণয় করো। sec 5 theta is equal to cosec theta plus 36 ডিগ্রি। তা আমরা জানি যে এই থিটা পাল্টে সেক থেকে কোসেক তৈরি করা যায়, কোসেক আনা যায়। তাহলে সেকের জায়গা থেকে কোসেক লিখলে আমাকে 5 থিটার জায়গাতে 90 ডিগ্রি মাইনাস 5 থিটা লিখতে হবে। আর ডান দিকে সমান চিহ্নের ডান দিকে এখানে যা কিছু আছে চেঞ্জ না করে ওই অবস্থাতেই রাখবো। তাহলে এদিকেও কোসেক, দুই পক্ষকে তুলনা করলে পাই 90 ডিগ্রি মাইনাস 5 থিটা সমান থিটা প্লাস 36 ডিগ্রি, বা 90 ডিগ্রি মাইনাস 5 থিটা ইজ ইকুয়াল টু থিটা প্লাস 36 ডিগ্রি বা মাইনাস 5 থিটা। আর থিটাকে বাদিকে আনলে আবার মাইনাস থিটা হলো সমান 36 ডিগ্রি। 90 ডিগ্রিকে সমান চিহ্ন ডান দিকে নিয়ে গেলে মাইনাস 90 ডিগ্রি। তাহলে মাইনাস 5 থিটা মাইনাস থিটা হয়ে গেল মাইনাস 6 থিটা। তো 90 ডিগ্রি তার থেকে 36 ডিগ্রি বিয়োগ করতে হবে। 4, এটা 4, 5, তাহলে এটা সমান মাইনাস 54 ডিগ্রি। মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে বা থিটা সমান 54 ডিগ্রি বাই 6, কাটাকুটি করলে 6 নং 54, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু, অতএব থিটা ইজ ইকুয়াল টু 9 ডিগ্রি বা 9, এটা। তারপরে আছে 12 দাগ। একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1, গড় 8.1, সামেশন অফ এফ আই এক্স আই সমান 132 প্লাস 5k এবং সামেশন অফ এফ আই ইজ ইকুয়াল টু 20 হলে কে এর মান কত? তাহলে আমরা জানি যে সামেশন অফ এফ আই এক্স আই এবং সামেশন অফ এফ আই এই দুইয়ের ভাগফল দিয়ে গড় নির্ণয় করতে হয়। তাহলে গড় সমান, ডাইরেক্ট গড় লিখব, সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই, এটা দেওয়া আছে 8.1। এখন সামেশন অফ এফ আই এক্স আই এর মান দেওয়া আছে 132 প্লাস 5k, আর সামেশন অফ এফ আই এর মান দেওয়া আছে 20 ইজ ইকুয়াল টু, এটা 8.1 আছে, দশমিক তুললে 81/10 লেখা যায়। এখন 10 এবং 20 কাটাকুটি করে 2 এলো, তাহলে বজ্রগুণ করলে এখানে 10 কে 10, একের সাথে 132 প্লাস 5k গুণ, তাহলে 132 প্লাস 5kই হবে। আর 2 এর সাথে 81 গুণ, 2 1 2, 8 2 16, এটা
বা 5k সমান 162 মাইনাস 132, 132 সমান চিহ্নের ডান দিকে নিয়ে গেলে ওটা মাইনাস হয়ে যাবে। তো মাইনাস 132 বা 5k সমান 162 থেকে 132 বিয়োগ করতে হবে। তাহলে এটা পেলাম 0, এখানে 3, তাহলে এটা ইজ ইকুয়াল টু 30। তাহলে k সমান 30/5, 5 ছক 30, 6। অতএব k এর মান সমান 6। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটিকে লাইক করবে ও ফলো করবে। ধন্যবাদ।